আচ্ছা, আমি আমার 2 দিনের একটি সফর ছিল সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে। আপনারা জানেন যে সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশি 1.5 লাখ থেকে 2 লাখের মতো সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশি ভাইরা বিভিন্ন পর্যায়ে কাজ করছে, অনেকে ব্যবসা করছে। তো তাদের সাথে আমার একটা আলোচনার সুযোগ হয়েছে। সিঙ্গাপুরে আমাদের যারা আছে তাদের ব্যাপারে এবং সিঙ্গাপুরে আরও বেশি দক্ষ জনশক্তি রপ্তানির ব্যাপারে সিঙ্গাপুরের লেবার মিনিস্ট্রির সাথে মিটিং হয়েছে। সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার এবং স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স, যিনি ওনাদের হোম মিনিস্ট্রির দায়িত্বে আছেন, ওনাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যেখানে আমাদের সিঙ্গাপুরের সাথে যে ট্রেডটা আছে সেই ট্রেড গ্যাপটা যেখানে আছে সেখানে হচ্ছে আমরা ওদের কাছ থেকে অনেক বেশি ইম্পোর্ট হয় এক্সপোর্টের চেয়ে। এক্সপোর্টটা কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুর বাংলাদেশের সম্পর্ক আমাদের 1971 সাল থেকে অত্যন্ত জোরদার আছে এবং ভবিষ্যতে আরও বেশি কীভাবে গভীর করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে অনেকদিন ধরে সিঙ্গাপুর সরকার আমাদের চিটাগং পোর্টে বে টার্মিনালের ব্যাপারে একটা তাদের প্রপোজাল আছে, সেটা নিয়ে ওনারা কথা বলেছেন। আমাদের একটা এনার্জি একটা প্রজেক্ট আমরা ভিজিট করেছি, যেখানে ওদের ওয়েস্ট টু এনার্জি, তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট করে কিভাবে তারা এনার্জি উৎপাদন করে, জ্বালানি উৎপাদন করে সেইটাও আমাদেরকে ওনারা দেখিয়েছেন। তো বিভিন্ন রকম ভালো এবং অত্যন্ত সফল দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এবং আমাদের সরকার গঠনের পরে এটাই প্রথম সিঙ্গাপুরে একটা সরকারি পর্যায়ে সফর ছিল। এই জাপানের সাথে আমাদের বাংলাদেশের রিসেন্টলি আমাদের একটা ফরেন অফিস কনসালটেশন কমপ্লিট হলো। জাপানের ফরেন মিনিস্ট্রির একজন সিনিয়র মন্ত্রী এসেছিলেন, সেখানে আমাদের জাপানের সাথে আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জাপান আমাদের লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার। জাপানের সাথে বাংলাদেশে অলরেডি অনেক প্রজেক্ট চলমান আছে, আমাদের 3rd টার্মিনাল, মাতারবাড়ি সহ অনেক প্রজেক্ট আছে। আরও জাপানে আমাদের লোক পাঠানোরও একটি কার্যক্রম চলছে, কাজ চলছে, আমাদের প্রবাসী কল্যাণে যিনি কাজ করছে। তো জাপানের সাথে কথা হয়েছে। জাপানের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরাও জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই কোনো একটা সুইটেবল সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন এবং জাপান এবং বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে প্রথমত ইন্ডিয়া সফর নিয়েও আমরা দেখছি যে এই মাসেই যেতে পারেন, এরকম 20 সময়ের আগে প্রথমত ভারত সফর করতে পারেন, চূড়ান্ত হয়েছে কিনা এই বিষয়টা। জাপানে সুইটেবল টাইমটা কখন হবে সেটা আপনি শেষ করেন, আমার অন্য প্রশ্ন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন এখন সেটা দিনক্ষণ কোনোটা ঠিক হয়নি। এটা আমাদের দুই দেশেরই একটা সময়, সুটেবল সময় সেটা নির্ধারিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সাথে আলোচনা করে সেটা ফাইনাল হবে। তো সম্ভাবনা তো সবসময় আছে, কিন্তু সেটা তো আমি আবারও বলছি যে দেখুন এখন কিন্তু বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিকভাবেও আমাদের একটা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে, সবকিছু নিয়েই আমরা বাংলাদেশের ইন্টারনালিও আমাদের অনেক কর্মসূচি আছে যেগুলো কাজ চলছে, সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে
এবং দুই দেশের আলোচনার কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। ঠিক আছে? এবং আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তর দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেন্সিটিভ হতে হবে। কিন্তু যে কোনো সময় যখন দুই দেশের প্রধান বসবে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব, এবং সেটাই আমরা আশা করি, এবং সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি। একদম দীর্ঘ একটা প্রশ্ন, 6 মাস হয়ে যাচ্ছে সরকারের, আপনি কি আপনার জায়গা থেকে আমাদের ডিপ্লোমেসি আসলে কতদূর আমরা আগালাম, কি করলাম, সফলতা ব্যর্থতা কিছু বলবেন? অবশ্যই এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে প্রথম সাফল্য হচ্ছে আমাদের ইউএনজি এর প্রেসিডেন্সি আমরা অর্জন করেছি, আমরা জয়লাভ করেছি। একটা এমন একটি দেশকে হারিয়ে, যে দেশ 10 বছর ধরে এই ক্যান্ডিডেসির জন্য লড়াই করছিল। তো অবশ্যই বাংলাদেশের প্রথম সাফল্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য এটা। পররাষ্ট্র মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ের সাথে অত্যন্ত গভীরভাবে কাজ করছে আমাদের রিজিনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য, আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি, সফট ডিপ্লোমেসি যাকে বলে, কালচারাল ডিপ্লোমেসি, স্পোর্টস ডিপ্লোমেসি। আমাদের ম্যানিফেস্টোতে আমাদের ফরেন পলিসি নিয়ে যা যা আছে, সবার আগে বাংলাদেশ নীতি রেখে সেই নীতি, সেই ম্যানিফেস্টোটা প্রণয়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় গত 5-6 মাসে অত্যন্ত নিবিড়ভাবে, কঠোরভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে কিছু নতুন উইং খুলেছি আমরা, যাতে আমরা আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে কাজ করে, আমরা অভিবাসী সমস্যার সমাধান করতে পারি, মাইগ্রেশন প্রবলেম আমরা হ্যান্ডেল করতে পারি। আমাদের বিভিন্ন ধরনের আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি বৃদ্ধি করার জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু সকল দেশের সাথে কাজ করছে। তো আমি মনে করি অবশ্যই আমরা চেষ্টা করছি, কারণ আমরা চেষ্টা করছি, আমাদের চ্যালেঞ্জেস আছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমরা সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা আবারও মেরুদণ্ড সোজা করে, আমি প্রথম দিনও এই কথা বলেছিলাম, সোজা করে দাঁড়িয়ে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করে, দেশের স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সকল দেশের সাথে সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সেই লক্ষ্যে সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশি 1.5 লাখ থেকে 2 লাখের মতো সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশি ভাইরা বিভিন্ন পর্যায়ে কাজ করছে, অনেকে ব্যবসা করছে। তো তাদের সাথে আমার একটা আলোচনার সুযোগ হয়েছে। সিঙ্গাপুরে আমাদের যারা আছে তাদের ব্যাপারে, এবং সিঙ্গাপুরে আরও বেশি দক্ষ জনশক্তি রপ্তানির ব্যাপারে সিঙ্গাপুরের লেবার মিনিস্ট্রির সাথে মিটিং হয়েছে। সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার এবং স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স, যিনি ওনাদের হোম মিনিস্ট্রির দায়িত্বে আছেন, ওনাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যেখানে আমাদের সিঙ্গাপুরের সাথে যে ট্রেডটা আছে, সেই ট্রেড গ্যাপটা যেখানে আছে, সেখানে হচ্ছে আমরা ওদের কাছ থেকে অনেক বেশি ইম্পোর্ট হয় এক্সপোর্টের চেয়ে, এক্সপোর্টটা কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুর বাংলাদেশের সম্পর্ক আমাদের 1971 সাল থেকে অত্যন্ত জোরদার আছে, এবং ভবিষ্যতে আরও বেশি কীভাবে গভীর করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে অনেকদিন ধরে সিঙ্গাপুর সরকার আমাদের চিটাগং পোর্টে বে টার্মিনালের ব্যাপারে একটা তাদের প্রপোজাল আছে, সেটা নিয়ে ওনারা কথা বলেছেন। আমাদের একটা এনার্জি একটা প্রজেক্ট আমরা ভিজিট করেছি, যেখানে ওদের ওয়েস্ট টু এনার্জি, তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট করে কিভাবে তারা এনার্জি উৎপাদন করে, জ্বালানি উৎপাদন করে, সেইটাও আমাদেরকে ওনারা দেখিয়েছেন। তো বিভিন্ন রকম ভালো এবং অত্যন্ত সফল দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, এবং আমাদের সরকার গঠনের পরে এটাই প্রথম সিঙ্গাপুরে একটা সরকারি পর্যায়ে সফর ছিল। এই জাপানের
জাপানের সাথে আমাদের বাংলাদেশের রিসেন্টলি আমাদের একটা ফরেন অফিস কনসালটেশন কমপ্লিট হলো। জাপানের ফরেন মিনিস্ট্রির একজন সিনিয়র মন্ত্রী এসেছিলেন। সেখানে আমাদের জাপানের সাথে আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জাপান আমাদের লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার। জাপানের সাথে বাংলাদেশে অলরেডি অনেক প্রজেক্ট চলমান আছে, আমাদের থার্ড টার্মিনাল, মাতারবাড়ি সহ অনেক প্রজেক্ট আছে। আরও জাপানে আমাদের লোক পাঠানোরও একটি কার্যক্রম চলছে, কাজ চলছে, আমাদের প্রবাসী কল্যাণে নিয়ে কাজ করছে। তো জাপানের সাথে কথা হয়েছে। জাপানের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই কোনো একটা সুইটেবল সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন এবং জাপান এবং বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা দেখছি যে এই মাসেই যেতে পারেন, এরকম 20 সময়ের আগে কথা বলতে ভারত সফর করতে পারেন, চূড়ান্ত হয়েছে কিনা এই বিষয়টা জাপান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন এখন সেটা দিনক্ষণ কোনোটা ঠিক হয়নি। এটা আমাদের দুই দেশেরই একটা সময়, সুটেবল সময় সেটা নির্ধারিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সাথে আলোচনা করে সেটা ফাইনাল হবে। আপা, এর আগে আপনারা সবাই বলেছেন যে ব্রিক্সের প্রধানমন্ত্রী যাবেন কিনা, যে আমন্ত্রণ আছে সেটিতেও যাবেন কিনা সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত হয়নি। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে সিদ্ধান্ত হয়েছে যে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো আমরা কি এখনো আগের জায়গাতেই আছি কিনা, যে এখনো কি আমরা একই, কোনটা? আই এম অলওয়েজ পজিটিভ। তো সম্ভাবনা তো সবসময় আছে, কিন্তু সেটা তো আমি আবারও বলছি যে দেখুন এখন কিন্তু বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিকভাবেও আমাদের একটা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। সবকিছু নিয়ে আমরাও বাংলাদেশের ইন্টারনালিও আমাদের অনেক কর্মসূচি আছে যেগুলো কাজ চলছে, সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। খুবই সরি আপা, আমি আবার একটু পেঁচাই। বিষয়টা হচ্ছে ব্রিক্সে উনি বিমস্টেকের চেয়ার হিসেবে দাওয়াত দিয়েছেন, যেটা আমরা আসলে খুব ভালোভাবে নিয়েছি কিনা জানি না। তো আসলে কি উনি দ্বিপক্ষীয় সফরে যাবেন না? ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে 5 আগস্ট একটা ঘটনা ঘটলো দিল্লিতে, এবং সবসময় বলা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কে আবার উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হচ্ছে। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় কি মনে করেন যে প্রধানমন্ত্রীর এই সফর, যদি ভারত সফর যায় তাহলে যে সম্পর্ক, বিদেশের সম্পর্ক আসলে ডেভেলপ করার কোনো সুযোগ এখন তৈরি হয়েছে? আমি বলি যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। ঠিক আছে? এবং আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তর দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেন্সিটিভ হতে হবে।
কিন্তু যে কোনো সময় যখন দুই দেশের প্রধান বসবে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব, এবং সেটাই আমরা আশা করি, এবং সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি। একদম দীর্ঘ একটা প্রশ্ন, 6 মাস হয়ে যাচ্ছে সরকারের, আপনি কি আপনার জায়গা থেকে আমাদের ডিপ্লোমেসি আসলে কতদূর আমরা আগালাম, কি করলাম, সফলতা ব্যর্থতা কিছু বলবেন? অবশ্যই এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে প্রথম সাফল্য হচ্ছে আমাদের ইউএনজি এর প্রেসিডেন্সি আমরা অর্জন করেছি, আমরা জয়লাভ করেছি একটা এমন একটি দেশকে হারিয়ে, যে দেশ 10 বছর ধরে এই ক্যান্ডিডেসির জন্য লড়াই করছিল। তো অবশ্যই বাংলাদেশের প্রথম সাফল্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য এটা। পররাষ্ট্র মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ের সাথে অত্যন্ত গভীরভাবে কাজ করছে আমাদের রিজিনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য, আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি, সফট ডিপ্লোমেসি যাকে বলে, কালচারাল ডিপ্লোমেসি, স্পোর্টস ডিপ্লোমেসি। আমাদের ম্যানিফেস্টোতে আমাদের ফরেন পলিসি নিয়ে যা যা আছে, সবার আগে বাংলাদেশ নীতি রেখে সেই ম্যানিফেস্টোটা প্রণয়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় গত 5-6 মাসে অত্যন্ত নিবিড়ভাবে, কঠোরভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে কিছু নতুন উইং খুলেছি আমরা, যাতে আমরা আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে কাজ করে, আমরা অভিবাসী সমস্যা সমাধান করতে পারি, মাইগ্রেশন প্রবলেম আমরা হ্যান্ডেল করতে পারি। আমাদের বিভিন্ন ধরনের আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি বৃদ্ধি করার জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু সকল দেশের সাথে কাজ করছে। তো আমি মনে করি অবশ্যই আমরা চেষ্টা করছি, কারণ আমরা চেষ্টা করছি, আমাদের চ্যালেঞ্জেস আছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুক আমরা সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা আবারও মেরুদণ্ড সোজা করে, আমি প্রথম দিনও এই কথা বলেছিলাম, সোজা করে দাঁড়িয়ে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করে, দেশের স্বার্থ